যে আপনার কাছে যেতে চাই, গত 15 বছরের নানা সংকট, নানা অসঙ্গতি, অনেক কিছু নিয়ে যেমন আলোচনা হয়েছিল, তেমনি 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে তারও 1 মাস গেল। আপনার কি মনে হয় যে আমরা সেই যে বিষয়গুলো নিয়ে সবসময় আলোচনায় আসতো, রাজনৈতিক এবং অর্থনৈতিক, সেখানে কোনো আশার ইঙ্গিত বা এমন কোনো পদক্ষেপ কি গ্রহণ করা হচ্ছে যেটা নিয়ে আমরা ভবিষ্যতে আশাবাদী হতে পারি? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার যারা সহ আলোচক রয়েছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটির অবতারণা করেছেন সেই প্রসঙ্গে বলতে গেলে বলা যায় যে গত 15 বছর আওয়ামী লীগ দেশে একটা সর্বগ্রাসী সংকট সৃষ্টি করেছিল, এবং এই সংকটটা তাদেরই সৃষ্টি। তারা মানে জনগণের সমর্থন ছাড়াই যেন তেনভাবে ক্ষমতায় থাকতে গিয়ে কিংবা দুর্নীতি লুটপাট করে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার জন্য দমন নিপীড়ন চালিয়ে, হত্যা গুম চালিয়ে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে, গণতন্ত্রকে হত্যা করে ভোটের অধিকার কেড়ে নিয়ে একটা মানে কি বলা যায় এটাকে সর্বগ্রাসী সংকট যেটা সৃষ্টি করেছিল, সেই সংকট থেকে দেশকে উদ্ধার করার জন্য আমরা 15 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ হয়রানির শিকার হয়েছে মিথ্যা মামলায়, হাজার হাজার মানুষ নিহত হয়েছে, 600-র উপরে আমাদের কর্মী, 600-র উপর গুম ছিল। তো এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে সরকার হয়তো একবার মানে 14 সালে বিনা ভোটের নির্বাচন করে গেছে, আরেকবার দিনের ভোট আগের রাতে চুরি করে নির্বাচনের নামে প্রহসন করেছে, সম্প্রতি যে 7ই জানুয়ারি তো দামি নির্বাচন করেছে। জনগণ একটা বিক্ষুব্ধ ছিল। এর মধ্যে এই সরকার আপনার কি বলে যে কোটা, সরকারি চাকরিতে কোটা যে কোটা বাতিল করে দিল, বাতিল করার ফলশ্রুতিতে কোটা সংস্কার আন্দোলন আবার এগিয়ে আসলো, এবং এই আন্দোলনকে দমন করার জন্য নির্বিচারে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করার মধ্য দিয়ে সরকার তার নিজের পতন কিন্তু নিজেই ডেকে নিয়ে এসছে। এখন আপনি বলেছেন যে এই যে সংকট ছিল, এই সংকট কি এখনও আছে কিনা? অবশ্যই সংকট আছে। এই যে সর্বগ্রাসী সংকট এবং দীর্ঘস্থায়ী সংকট, এটা আওয়ামী লীগ মানে সৃষ্টি করে দিয়ে গেছে। এই সংকট থেকে উত্তরণের জন্য যেই পথ দরকার, সেই পথ হলো আমাদের গোটা দেশকে একটা সংস্কারের মধ্যে নিয়ে যেতে হবে, একটা পরিবর্তনের দিকে নিয়ে যেতে হবে। এবং এই রাজনীতির নামে তারা যে একটা অপরাজনীতি করেছে এবং সের মধ্যে দিয়ে জাতিকে যে বিভক্ত করেছে, এই প্রেক্ষাপটে আমাদের যে জাতীয় ঐক্য, যেটা আপনার এই ছাত্র গণ আন্দোলন, যেটা ছাত্র সমাজ এবং রাজনৈতিক শক্তির সম্মিলিত প্রচেষ্টায় যে ছাত্র গণবিপ্লব হয়ে গেল, সেই গণবিপ্লবের রক্তের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই জাতীয় ঐক্যকে অটুট রাখতে পারলেই আমরা এই সংকট মোকাবেলা করতে সক্ষম হব। এখানে শুধু রাজনৈতিক সংকট নয়, এখানে অর্থনৈতিক সংকট বিরাজমান, সামাজিক সংকট বিরাজমান, আজকে শিক্ষার ক্ষেত্রে সংকট, অর্থনীতিতে যে ধস নেমে এসছে সেখানে যে একটা পরিস্থিতি, এর মধ্যে আবার এই যে পতিত স্বৈরাচার যারা আপনার গত 5ই আগস্ট এই মানে পদত্যাগ করে পালিয়ে গেল শেখ হাসিনা ভারতে, তারপরে তারা কিন্তু সেখানে গিয়ে চুপ করে বসে থাকে নেই, তারা পদে পদে কিন্তু ষড়যন্ত্র করছে এই যে বিপ্লবের যে ফল বা যেটা ফসল, এটাকে নস্যাৎ করার জন্য। আপনারা জানেন যে বিচার বিভাগকে ব্যবহার করে সেই ফসল নস্যাৎ করার জন্য তারা মানে একটি বিচার বিভাগীয় কু করার চেষ্টা করেছে, আনসারদের দিয়ে করার চেষ্টা করেছে, বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে এখন গার্মেন্টস শ্রমিকদেরকে উস্কিয়ে দিয়ে সেখানে আপনার করানোর চেষ্টা হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন পর্যায়ে কিন্তু যে সমস্যাগুলো আছে, গার্মেন্টস শ্রমিকদেরও অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলোকে পুঁজি করে তারা এই সময় একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা সকলের কাছে আহ্বান জানাবো ধৈর্য সহকারে এই অন্তর্বর্তীকালীন সরকার, যেটা এই গণবিপ্লবের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এই সরকারকে সময় দেওয়ার জন্য। এবং এই সরকারকেও আমরা আহ্বান জানাবো সমস্ত যে সমস্যাগুলো আওয়ামী লীগ সৃষ্টি করে দিয়ে গেছে সেগুলোকে অ্যাড্রেস করার জন্য এবং দ্রুত সেগুলি সমাধানের দিকে যাওয়ার জন্য। এখন আমরা সরকারকে সমর্থন দিচ্ছি, এটা ঠিক, সময় দিতে চান, কিন্তু সেটি যৌক্তিক সময় দিতে চান। অবশ্যই যৌক্তিক সময়। এটা দীর্ঘ সময় যদি হয়, এই সংস্কার করতে গিয়ে যদি সরকার দীর্ঘ সময় নেয়, তাহলে এই অনির্বাচিত সরকারকে বাংলাদেশের মানুষ কিন্তু দীর্ঘ সময় আপনার মানে পছন্দ করবে না। এটা একটা অস্থিরতার মধ্যে তখন চলে যাবে। এই জন্য অতি প্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে, প্রশাসনিক, বিচার বিভাগীয়, নির্বাচনী ব্যবস্থার, আইন শৃঙ্খলা বাহিনীতে
এবং রাজনীতিতে এই অতি প্রয়োজনীয় সংস্কারগুলো করে আপনার নির্বাচনের দিকে যেতে হবে, একটি নিরপেক্ষ নির্বাচন যেটা গ্রহণযোগ্য হতে হবে এবং যেটা বিশ্বাসযোগ্য হতে হবে, জনগণের অংশগ্রহণে হতে হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্বশীল সরকার কায়েম করে সেই সরকারের মধ্য দিয়ে একটি টেকসই সংস্কারের দিকে আমাদের যেতে হবে। পুরো সংস্কারটা এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে না, কারণ তাদের সে ম্যান্ডেট নেই। এবং জনগণ, আমরা মনে করি যে একমাত্র নির্বাচিত প্রতিনিধিরাই টেকসই সংস্কার করতে পারে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে নির্বাচিত প্রতিনিধিরা যে সংস্কার করবে তার নিশ্চয়তা কি? তার নিশ্চয়তা অবশ্যই, যেমন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা 2017 সালে আমরা ভিশন 2030 ঘোষণা করেছি। 2018 সালে আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা 1 আমরা ঘোষণা করেছি। 2022 সালে দ্বিতীয় দফায় ঘোষণা করেছি। গত 1 বছর আগে সকল রাজনৈতিক আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর সাথে মিলে আমরা সম্মিলিতভাবে এটা দিয়েছি। আমরা তো জাতির কাছে অঙ্গীকার করেছি। এবং একটা হতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকারি সংস্কারগুলোর যে উদ্যোগ দিচ্ছে, সেই উদ্যোগের সাথে রাজনৈতিক দলগুলোকে যদি সম্পৃক্ত করে, তাহলে সেই রাজনৈতিক দলগুলো কিন্তু কমিটমেন্টের মধ্যে চলে যাবে যে জনপ্রতিনিধিত্বশীল সরকার আসবে, তারা বাধ্য সেই সংস্কার করতে। কারণ আমরা তো সেই সংস্কারের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ, এবং একমাত্র নির্বাচিত প্রতিনিধিরাই যে সংস্কারটা করতে পারবে, সেটাই টেকসই হবে এবং সেটাই কিন্তু জনগণের কাছে গ্রহণযোগ্য। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আমি আপনার কাছে আবার আসবো। একটু তাজ রহমান, যেটি প্রিন্স ভাই বলছিলেন যে অন্তর্বর্তী সরকার দিয়ে আসলে সব সংস্কার তাদের পক্ষে হয়তো সম্ভব না হতে পারে, রাজনৈতিক নেতৃত্ব বা রাজনীতির সরকারই এটি সম্ভব। সেক্ষেত্রে টাইম ফ্রেমটা কি হবে বা কোনটি গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় সংস্কার বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং আমার দুই সহ-আলোচক প্রিন্স ভাই সহ তৌফিক ভাই সহ সবাইকে সালামের শুভেচ্ছা। দেখুন, প্রিন্স ভাই যেটা বলেছেন যে একটা রাজনৈতিক সরকারের পক্ষে সংস্কারগুলো সম্ভব, এটার দুইটা দিক। একটা হলো একটা রাজনৈতিক সরকারের ম্যান্ডেট থাকে সংস্কার করার জন্য, আর একটা হলো একটা রাজনৈতিক সরকারের 5 বছর একটা মেয়াদ থাকে। এই দুইটাকে মিলে একটা রাজনৈতিক সরকার সংস্কারগুলো করতে পারে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আপনি দেখেন, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল 9 বছর, বিএনপি ছিল, আওয়ামী লীগ দীর্ঘক্ষণ ছিল। রাষ্ট্র ক্ষমতায় রাজনৈতিক দল যাওয়ার পরে কিছু সংস্কারের প্রতিবন্ধকতা তৈরি হয়ে যায়, বিকজ অফ পলিটিক্যাল পার্টির উইং থাকে, ইন্টারেস্ট থাকে, অ্যাফিলিয়েটেড গ্রুপ যারা আছে তাদের দেখতে হয় ইন্টারেস্ট। দল দীর্ঘদিন ত্যাগ স্বীকার করে যারা আছে তাদের ইন্টারেস্ট দেখতে হয়। দীর্ঘদিন থেকে মিডিয়াতে যারা আছে, সরকারের বিরুদ্ধে বা সরকারের সমালোচনা করার সুযোগ করার চেষ্টা করছে, তাদের এটা ইন্টারেস্ট এখানে থাকে। এই জিনিসগুলো মিলে অনেকগুলো কঠিন সংস্কার কিন্তু রাষ্ট্রের ক্ষমতায় যাওয়ার পরে রাজনৈতিক দলের করা সম্ভব হয় না। যেটা বিএনপির মির্জা ফখরুল সাহেব বলেছেন যে আমরা যৌক্তিক সময় দিতে চাই, প্রিন্স ভাইও বলেছেন যৌক্তিক সময়ের ভিতরে কি কি সংস্কার এই সরকার করবে, সেই ফর্মুলাটা দিলে রাজনৈতিক দল, বাংলাদেশের মানুষ তারা জানতে পারবে কি করছে। বাট সবচেয়ে যেগুলো ইম্পর্টেন্ট, এগুলো ছাড়া কোনো উপায় নাই। প্রশাসনিক সংস্কার, আওয়ামী লীগ যেভাবে প্রশাসনটাকে দলীয়করণ দলের মতো করে গেছে, সব জায়গায় বিছিয়ে গেছে, এইটা সংস্কারটা করা ম্যান্ডেটারি, করতেই হবে। জুডিশিয়াল সংস্কার, জুডিশিয়ালে একজন বিচারপতি ছিলেন আপিলের ডিভিশনের এনায়েতুর রহিম, উনি বলেছেন আমি শপথবদ্ধ রাজনীতিবিদ। একজন আপিলের ডিভিশনের বিচারপতি যদি একটা দলের পক্ষে কথা বলেন, তাকে ওনার পক্ষে একটা বিরোধী দলের সাধারণ একজন মানুষ নেতার কোনো সুবিচার পাওয়া সম্ভব? এটা বন্ধ করতে হবে। এই সংস্কারের পক্ষে সব রাজনৈতিক দল আমরা একমত। আপনাকে নির্বাচন কমিশন একটা টুটু জগন্নাথ করে রাখা হয় রাজনৈতিক দলরা আসে। এই 15 বছরে আওয়ামী লীগ এই নির্বাচন কমিশনটারে নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা করেছে। আপনি যারে চেয়েছেন সংসদের দরে এমপি করেছেন, যারে চান নাই করেন নাই, যে কথা শুনে নাই তারে ধরে নিয়েছেন। আমি ক্ষুদ্র সামান্য একটা কর্মী একটা দলের, আমি কি বলেছিলাম বিনা ভোটের এমপি, আমাকে 14 সালে মামলা দিয়ে 10 বছর থেকে এই মামলায় আমি এখনও মুক্তি পাই নাই, ডিজিটাল সিকিউরিটি একটা মামলা। এরকম অসংখ্য মানুষ আছে। আমার সামনে প্রিন্স ভাই বসে আছে, আমরা দীর্ঘদিন টকশো করছি। 2 দিন পরে কোথাও প্রিন্স ভাই কোথায় বলে ধরে নিয়ে চলে গেছে জেলে। আসলাম, দেখা হলে প্রিন্স ভাই কী কতদিন ছিলেন? এতদিন। রাজনীতি তো করতে পারে, একজন বিরোধী দল করতে পারে না? মতবিরোধ যারা তাদের থাকবে, আপনার বিরুদ্ধে যারা থাকবে তাদেরকে ধরে নিয়ে জেলে দেওয়ার এই রাজনৈতিক দলগুলোর করা, এটা বন্ধ করে দিতে হবে। এটাতে আমাদের সবার মত থাকা উচিত। রাজনীতি করেন, আপনার এজেন্ডা বাস্তবায়ন করেন, মানুষের কাছে যান, দেশকে উন্নয়ন করেন। এই দেশটা তো আওয়ামী লীগের একা না, এই দেশটা আমার একা না, এই দেশটা প্রিন্স ভাইয়ের একা না, এই দেশটা আমরা সবার। আপনি যখন এই দেশের সার্বভৌমত্বর কথা চিন্তা করবেন, তখন হিসাব করতে হবে এটা আমরা 4 জনেরই দেশের নাগরিক। আমাদের সবারই কন্ট্রিবিউশন এই দেশে। জন্ম নিয়েছি তো এই দেশের নাগরিক হিসাবে, আমার তো এতে দাবি আছে।
সাংবিধানিক দাবি আমি ভোট দেওয়ার, ভোটটা হলো ইলেকশন ইজ দ্য গেটওয়ে অফ দি ডেমোক্রেসি, আপনি সেটা বন্ধ করে দিলেন। কখনো রাতে করলেন, কখনো 153 হয়ে গেল, কখনো আপনি দিনে করে করলেন, কখনো ফজরের আজানে আগে করে ফেললেন। এই সিস্টেমটা কেন? বিকজ ইলেকশন কমিশন ইজ নট ফাংশনিং প্রপারলি। ইলেকশন কমিটির একটা জায়গায় নিয়ে যান, অন্তর্বর্তী সরকার বলেন আমরা কোন ফর্মুলা ইলেকশন কমিশনটা তৈরি করব। আমরা বলছি যে আনুপাতিক হারে ভোটারের সিস্টেমটা করার জন্য রাজনৈতিক দলের দাবি থাকতে পারে। আমরা ডিসেন্ট্রালাইজের জন্য আমরা প্রত্যেকটা বিভাগে আপনার প্রশাসনিক বিকেন্দ্রীকরণে যে কথা আমাদের নেতা বলে গিয়েছিলেন, আমরা সেটার বলছি। এগুলো অনেক বড় কাজ, হয়তো এখন একদিনে, এক মাসে, এক বছরে করা সম্ভব না, বাট কাজ শুরু করতে হবে। আসার পথে আমি বসে আলাপ করছিলাম তৌফিক ভাই, ঢাকা শহরের কোনো ট্রাফিক সিস্টেম টোটালি কলাপস। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমাদের আইন শৃঙ্খলাটা কন্ট্রোলে নিতে হবে। সেই আইন শৃঙ্খলা কন্ট্রোলে নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের আর্মির সহযোগিতা নেওয়া প্রয়োজন, রাজনৈতিক দলের সাথে বসা প্রয়োজন। পুলিশের 217,000 লোক ছিল, 1 লাখ আছে কিনা আমার সন্দেহ আছে। এখন 1 লাখ জয়েন করেছে কিনা তাও সন্দেহ। তো কত হাজার জয়েন করেছে সেটা তথ্য তো এই সরকার এখনো বলতে পারছে না। না আমরা বলতে পারছি, কারণ তারা ছাড়া আমরা বলতে পারবো না। গুলশান থানায় গিয়েছিলাম, সেখানে আমার কাছে মনে হয়েছে থানা না, তো আমি এই থানায় তো আগে গেছি, কেউ কারো কাজ করতে রাজি না, কোন কিছু শুনতে রাজি না। আমি একটা অফিসারের নাম বললাম, আমাকে মহিলা বললেন এই ভিতরে কোন রুমে আছে যান দেখবেন। বিশ্বাস করেন, আমি লাইভ আপনাকে বলছি, অস্ত্র জমা দেওয়ার জন্য গিয়েছিলাম। ট্রাফিকে যে ট্রাফিক সিগনালে তাকে, সে এক জায়গায় এভাবে দাঁড়াই আছে, ট্রাফিক জাম লেগে বসে আছে, কেউ কারোর ছাড় দিচ্ছে না। রাস্তার দুই পাশে কিন্তু আগে এই স্বৈরাচারী সরকারের সময় পুলিশগুলো কিন্তু রেখার করে গাড়ি নিয়ে যেত, ব্যবসা হতো, বুঝেন না আপনি? এই বয়ে অনেকেই গুলশানে রাখতো না। এই ইউনিমার্টের সামনে দুনো দিকে গাড়ি পার্ক করা, একটা সামনে লেখা আইনজীবী, আমাকে বলতেছে উনি আইনজীবীর গাড়ি, আইনজীবীর গাড়ি রাস্তা ব্লক করে রাখা, এটা কাজ আইনজীবীর? আইনজীবী দিয়েই আগে পুলিশ লেখত, তখন পুলিশ কিন্তু ভুলেও নাম দেয় না। কিছু চ্যানেল আছে তাদের নামও কিন্তু টেলিভিশনের ওই নাম কিন্তু গাড়িতে দেয় না, আপনি নিজে জানেন। একটা গ্রুপ চলে গেছে, আর একটা সৃষ্টি হয়ে গেছে। এদেশের মানুষ যাবে কোথায়? আমি যাব কোথায়? সাধারণ মানুষ যাবে কোথায়? আসার সময় গুলশানে ট্রাফিকে দেখলাম, ডান দিকে ড্রাম ট্রাক, বা দিকে ট্রাক, ওইদিকে সিএনজি, ওইদিকে আমরা, কেউ কারোর ছাড় দিচ্ছে না। মানে কান্ট্রি উইদাউট রুলস, কেউ কারোর মানতে রাজি না। কেউ পুলিশ নাই, আর্মি নাই, সেনাবাহিনী নাই, যৌথ বাহিনী নাকি নামছে মাঠে। কী করছে যৌথ বাহিনী? মানুষ তো দেখতে চায়, জানতে চায়। আপনি আমার প্রশ্ন করছেন, মানুষ টেলিভিশনে দেখছে যে কি করছে এই সরকারটা। আপনি সরাচ্ছেন, পুলিশে নিয়োগ দিচ্ছেন, অফিসাররা সরাচ্ছেন, কোথায়? পুলিশের মাঠে যারা কাজ করবে তারা কোথায়? পুলিশ যদি কাজে যোগ না দেয়, একটা টাইম ফ্রেম দেন, নতুন রিক্রুট করেন, ওর রিজার্ভ পুলিশ থেকে নিয়ে আসেন। যদি না হয়, আর্মির শপথপত্র যারা রিজার্ভিস্ট আছে তাদেরকে এখন আপনারা দিয়ে, জাতির এই ক্রাইসিস মুভমেন্টে পৃথিবীর সব দেশে আর্মিরা কিন্তু মাঠে দেওয়া হয়, আমেরিকা, ব্রিটেন, সব আর্মিরা। ওদের দিয়ে তো আপনি যৌথ বাহিনী চালাচ্ছেন। আপনি এদেরকে নেতৃত্বে যে রিজার্ভ ফোর্স থেকে নামান না কেন? এখন তো কিছু নাই, ল এনফোর্সমেন্ট কিচ্ছু নাই। ট্রাস্ট মি, আপনি কল করেন, এই স্টুডিওর ভিতরে আসছে মব কালচার শুরু হয়ে গেছে। আপনারা ধরবো, যাবো, মারবো, নাম দিবে বিএনপির, নাম দিবে জামাতের, নাম দিবে এবি পার্টির, নাম দিবে অমুক পার্টির, দিয়ে কাজ করবে। আসলে কিন্তু দে আর নট দি কোনো পলিটিক্যাল পার্টি না। যদিও করে থাকে এটা সুবিধাবাগী। ইমরান সাহেব প্রিন্স আজকে 40 বছর রাজনীতি করে এখানে আসি, মবিংয়ে যাবে না। আমি 40 বছর ধরে আসি, মবিংয়ে যাব না। যাবে কিন্তু দলের নাম বিক্রি করে আরেকটা গ্রুপ। এদেরকে আপনি ভেরিফাই, জাস্টিফিকেশন করার জন্য মব কালচারে কোনো উপায় আমরা এনকারেজ করা যাবে না। এটা কিন্তু এই সরকারকে কঠোর হস্তে দমন করতে হবে। যদি মব কালচারটা বন্ধ না করেন, মানুষের ধরে নিয়ে আদালতে আপনি পিটবেন, আইনকে হাতে তুলে নেবেন, আইনকে তোয়াক্কা করবেন না, তাহলে কিন্তু আপনি যেটাকে সরিয়ে দিয়েছেন, যার জন্য মুখ বন্ধ করে যে রাখত, তার ঠিক আরেকটা রূপ হয়ে যাবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষ ধরে নিয়ে যাকে ইচ্ছা তাকে মারছে, আদালতে যেতে দিচ্ছে না, আদালতে পিটাচ্ছে। এই কালচারটা কিন্তু আমাদের বের হয়ে আছে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আইন শৃঙ্খলা বাহিনী কন্ট্রোলে নিতে হবে, আইন শৃঙ্খলার দেশ ফিরিয়ে আনতে হবে, মানুষের মনে স্বস্তি দিতে হবে। এই কাজটা অন্তর্বর্তী সরকারের করা উচিত। তাজ ভাই, আমি আপনার কাছে আবার আসবো। তৌফিকুল ইসলাম খান, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম সংকটে করণীয়, আপনি শুনলেন যে অর্থনৈতিক এবং রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত। আমার প্রশ্নটি হচ্ছে যে অর্থনৈতিক সংস্কার, অর্থনীতির নানা আর্থিক প্রতিষ্ঠানে অনিয়ম, দুর্নীতি, অনেক বিষয়গুলো ছিল, তার অনেক প্রক্রিয়াই সরকার শুরু করেছে সেখান থেকে বেরিয়ে আসার জন্য। আমার প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাবেক যিনি গভর্নর ছিলেন, তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিলেন, তিনি এখন কোথায় আছেন, তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, বা যে সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলো আপনার কি মনে হচ্ছে যে সঠিক পথেই সঠিক পদক্ষেপটি হচ্ছে? আমি বলবো যে এটা একটা শুরু হয়েছে, যেটা মানে খুবই স্পষ্ট। সেটা হলো যে আমাদের অর্থনৈতিক সংকটটা সরকার পরিবর্তনের আগেও খুব স্পষ্টভাবে ছিল।
আমাদের মূল্যস্ফীতি থেকে শুরু করে আমার বৈদেশিক মুদ্রার লেনদেনের ক্ষেত্রে আমার টাকার বিনিময়ের হার এটা থেকে খুবই স্পষ্টভাবে এসছে। এবং কিছু কিছু পদক্ষেপ হয়তো আগের যে সরকার ছিলেন তারাও নেওয়া শুরু করেছিলেন, কিন্তু একই সমস্যা যেই কারণে এই সংকটের ভিতরে এসছে একটা বড় কারণ ছিল হলো গোষ্ঠী স্বার্থ এবং দুর্নীতিকে সামাল দিতে না পারা। তো সেইটারই একটা আমি বলবো যে সম্মিলিত আমার এইটার সমস্যা ছিল। এবং তৃতীয় একটা যেটা আমরা দীর্ঘদিনের সমস্যার মধ্যে সেটা হলো সংস্কার কর্মসূচি আমরা যথেষ্ট মনোযোগ দিয়ে করতে পারি বা ওইটাও দুর্নীতি এবং সেই গোষ্ঠী স্বার্থের জন্যই আসলে এটা করা যায়নি। তো এই সরকারের এখন পর্যন্ত তো 1 মাস হলো, বিরাট একটা পরিবর্তন তো বটেই, কিন্তু তার সাথে সবচেয়ে বড় কথা হলো যে একটা বিরাট আমি বলবো এক্সপেকটেশন নিয়ে আসছে এই সরকার। কারণ দীর্ঘদিনের একটা দুঃশাসন এবং দুর্নীতির ভিতর দিয়ে দেশ গেছে। জনগণ একেবারে চোখের সামনে দেখতে পেয়েছেন যে গুটি কয় মানুষ তাদের স্বার্থের জন্য কিভাবে এই পুরো কাঠামোকে ভেঙে দিয়েছেন, দেশের অর্থনীতিকে হুমকির মুখে ফেলে দিয়েছেন। এটা খুবই স্পষ্টভাবে এবং তাদের জীবনে সরাসরি এটার প্রত্যক্ষ একটা প্রভাব পড়েছে, নেতিবাচক প্রভাব। তো সেই দিক থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে আমি যেটা বললাম যে যেটা আমার আগের 2 আলোচক বলেছেন যে সময়টা এই 1 মাস আমরা যেটাকে ওই সহজভাবে বলি একটা ফায়ার ফাইটিং করতে হচ্ছে। এখনও সেই ফায়ার ফাইটিং চলছে আর কি। ফায়ার ফাইটিং মানে হলো যে আগে আগুন নেভাতে হচ্ছে। সুতরাং আপনার যখন কোনো জায়গায় আগুন লাগে আপনাকে 3 ধাপে কাজ করতে হয়। একটা প্রথম হলো এটা আগুন নেভাতে হয়, তারপরে হলো এটাকে ওই জঞ্জাল সাফ করতে হয়, এবং তারপর এটার মেরামত করে এটাকে আবার আগের জায়গায় একটা কর্মক্ষম জায়গায় নিতে হয়। তো অর্থনীতির ভিতরে এখনও আমি মনে করি যে এক বড় অঙ্কে এখনও যদি আমরা দেখি কার্যক্রম, এটা হলো ফায়ার ফাইটিং চলছে। ফলে প্রশাসনের ভিতরে যেটা ওনারাও বলছেন যে প্রশাসনের ভিতরে একটা সম্পূর্ণ দলীয়করণ হয়েছে, গোষ্ঠী স্বার্থের সাথে সম্পর্কিত সরাসরি লাভ করেছেন, দুর্নীতি করেছেন এইরকম মানুষের সংখ্যাই একটা বড় অংশের ভেতরে ছিল। এটা একদম খুবই স্পষ্ট আকারে ছিল। এটা যে ধরেন আমরা জানি বলি নাই তাও পুরোপুরি সত্যি না, কিছু হয়তো আমরা তার হয়তো একটা অংশ আমরা বলেছি, কিন্তু মিডিয়াতে বলেন আলাদা করে বিভিন্ন জায়গায় বলেন এটা কিন্তু স্পষ্টভাবে ছিল। তো এখন সেই ব্যক্তিদেরকে সরিয়ে নতুন ব্যক্তিদেরকে এনে যে ঢেলে সাজানোর প্রক্রিয়া, এইটাই আমি মনে করি যে এখনও চলমানভাবে আছে, এটা পুরোপুরি এখনও শেষ হয়নি। ফলে যেই আর্থিক প্রতিষ্ঠানের কথা আপনি বললেন, দেখেন সেখানে আমি মনে করি যে যিনি গভর্নর হয়েছেন তিনি তো প্রায় 3 সপ্তাহের মতন হয়তো উনি দায়িত্ব পেয়েছেন। তো এই সপ্তাহ 3-এর ভিতরে ওনার একটা হলো যে যেগুলো কিছু নীতি পদক্ষেপ ওনারা নিয়েছেন, যে আবার সুদের হার কিছুটা বাড়ানো, এখানে আপনার বিনিময় হারের ক্ষেত্রে আনা। কিন্তু বড় আকারে তাকে যেটা করতে হয়েছে সেটা হলো যে বেশ অনেকগুলো ব্যাংক এবং তার মধ্যে বড় বড় কয়েকটি ব্যাংক আছে, তাদের ভেতরে যেই গোষ্ঠী একটা বিশেষ গোষ্ঠী এটার মালিকানা দখল করে নেওয়া, কোনো কোনো ক্ষেত্রে জোরপূর্বক, কোনো কোনো ক্ষেত্রে এটাকে প্রভাব খাটিয়ে নিয়েছেন, এবং তারপরে সেটাকে যে এক ধরনের লুটপাট করা হয়েছে, একদম পরিষ্কার ভাষায় লুটপাট করা হয়েছে, সেই জায়গাগুলোতে এখন নতুন করে এটার বোর্ডগুলোকে পুনর্গঠন করে এটার মধ্যে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা। এখন বড় চ্যালেঞ্জটা হলো যে আসলে জঞ্জালটা কতখানি, এইটারও আমার ধারণা যে পূর্ণ চিত্র এই লোকগুলো সরে গিয়ে নতুন লোক এসে যদি সেটার বই খাতা হিসাবপত্র করে বসেন, তখনই আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো। আমরা মানে যতখানি আমরা বলছিলাম খারাপ পরিস্থিতি হয়তো তার থেকেও বেশি খারাপ। তো কারণ আমাদের কাছেও তখন তথ্য উপাত্ত তো পুরোপুরিভাবে ছিল না। ফলে এইটা আমার মনে হয় যে এই কার্যক্রমটা একটা হয়েছে, এটা ইতিবাচক কার্যক্রম। উনার যেই বাংলাদেশ ব্যাংকের ভেতরে যেটা আগে অতখানি আমরা কখনো শুনি নাই, সেটা হলো যে গভর্নর থেকে শুরু করে ডেপুটি গভর্নররা যারা খুবই টেকনিক্যাল পার্সন হওয়ার কথা, তারা সরাসরি দুর্নীতিতে একেবারে জড়িত হয়ে গেছেন। এইটা একদম স্পষ্টভাবে আসছে, এবং 2-1 জনের নামে এই ক্ষমতা পরিবর্তনের আগেও কিন্তু কেস হয়েছে এবং প্রমাণ পাওয়া গিয়েছে যে তারা করেছেন। তো সেই জায়গায় নতুন লোক এসছে। তো যে পরিমাণ নিয়োগ দিতে হচ্ছে এই সরকারকে এখন বিভিন্ন পদে, এবং যে পরিমাণ পরিবর্তন করতে হচ্ছে, এবং যেটা ওনারা বলছেন যে অনেক ক্ষেত্রেই প্রশাসনের ভেতরে এখন নতুন করে লোক পাওয়াই মুশকিল হয়ে গেছে, অনেকে হয়তো কাজেও যোগদান করেছেন কিনা আমরা স্পষ্টভাবে এখনও বুঝতে পারছি না। সুতরাং এখনও সেই ওই যে একই রকম আগুন নেভানোর কাজ চলছে, ফায়ার ফাইটিং চলছে। তো একটা
একই সাথে হলো যে এই বিশাল অংশের যে মানুষ, সেই বিশাল অংশের মানুষের একটা পাহাড় সম একটা আকাঙ্ক্ষা আছে, এবং সেই আকাঙ্ক্ষাটা দুটো পর্যায়ে আছে। একটা হলো যে এই যে ভঙ্গুর পরিস্থিতি, এইটা থেকে ঘুরে দাঁড়ানো, আর দ্বিতীয় হলো বড় আকারে সংস্কার করা, যে সংস্কারটা তাদের জীবনকে আবার একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে। তো আমার মনে হয় যে সংস্কারের আকাঙ্ক্ষাটা বড় করে আছে। এটার সাথে এতগুলো জায়গায় সংস্কার একসাথে আগে বাংলাদেশে কখনো হয়েছে কিনা, মানে স্বাধীনতার পরে ছাড়া, আমি স্বাধীনতার সময় আমি জন্মগ্রহণ করি না, আমি বলতে পারবো না, কিন্তু সেই সময়েও এত পাহাড় সম এক্সপেকটেশন ছিল কিনা এবং এতগুলো সংস্কার এবং পুনর্গঠনের কাজ চলেছে কিনা, এইটাই এখন মানে কম্পেয়ার করতে হলে এটা সংস্কারের যে ৭১ সালের ব্যাপ্তির পরে কথা আপনি বলছেন, পাহাড় সম আশা যেখানে, সেখানে আসলে সময়টা তো অনেক গুরুত্বপূর্ণ। যে গুরুত্বপূর্ণ আমি মনে করি যে সময় তো দরকার হবে, এবং যেটা যে বড় বিষয় যে কত সময় লাগবে সব ধরনের সংস্কার, এটাকে প্রাধিকারগুলো নির্ধারণ করার ব্যাপার আছে। অনেক ক্ষেত্রে আইন পরিবর্তনের দরকার হবে, কোনো কোনো ক্ষেত্রে সংবিধান পরিবর্তনের দরকার হবে কিনা, তো সেইটাও হয়তো দরকার হবে। তো সেইগুলোতে আমার মনে হয় যে অনেক আলাপ আলোচনার ব্যাপার, এবং সবচেয়ে বড় কথা যে কোনো সংস্কার কার্যক্রম যদি আপনি টেকসইভাবে করতে চান, কারণ আপনি চিন্তা করে দেখেন আমাদের 50 বছরের ইতিহাসে ধরেন সংবিধানই তো কত 15 বার 16 বার পরিবর্তন হয়েছে না, তো সেই 16 বারের মধ্যে আপনি হয়তো হাতে গোনে একবার দুইবার বলতে পারবেন কিনা যে এটা আসলে জনগণের ইচ্ছার প্রতিফলনের মাধ্যমে হয়েছে, এটা হয়তো হাতে গুনে আপনি বলতে পারবেন। হ্যাঁ, তো প্রতিটি সংস্কারই কিন্তু বড় বিষয়, যেটা যে জাতীয় ঐক্য বা জনগণের একটা একদম সর্ববৃহৎ অংশে, কারণ সংবিধান পরিবর্তন করছেন খালি 51% মত নিয়ে হবে এইটা কিন্তু আশা করা ঠিক না। ফলে আপনি একটা বৃহৎ অংশের, একদম সর্ববৃহৎ অংশের জনগণের এটার যদি আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দিয়ে এই ধরনের সংস্কার কিছু হতে হবে। আর কিছু সংস্কার হতে হবে প্রাতিষ্ঠানিকভাবে, যেটা এটাকে স্বাধীন করা, এবং সেটা হয়তো আইন সংক্রান্ত বিষয়। কিন্তু সেই জায়গাটাতে আমি মনে করি যে এটাও এক ধরনের, আমি বলবো যে পথ নির্দেশিকা তৈরি করতে হবে, এবং তার একটা বড় অংশ হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকারই করবেন। কিছু অংশ আমি নিশ্চিত যে এরপরে যারা নির্বাচিত হয়ে আসবেন তারাই করবেন, তাদেরকে এটাকে অবশ্যই এইগুলোকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রিন্স ভাই, যেটি নিয়ে আলোচনা করছিলাম, আপনি বলছিলেন বিশেষ করে আমাদের তাজ ভাই বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক দক্ষতা, দৃঢ়তা, অনেক বিষয় নিয়ে কিন্তু এরই মধ্যে অনেকটা আলোচনা হচ্ছে। আপনার কি মনে হয় যে দৃঢ়তার সাথে আসলে এই বিষয়গুলো মোকাবেলা করা উচিত ছিল, বা সামনের দিনগুলো না হলে সংকট আরও ঘনীভূত হতে পারে? দেখুন, আমি কিন্তু আমরা একটি জিনিস হয় বুঝতে পারছি না, অথবা গভীরে প্রবেশ করছি না। গত 15টা বছর কি হয়েছে রাজনীতির নামে, সরকারের পরিচালনার নামে, মানে সব কিছু একেবারে অনৈতিকভাবে করে তছনছ করে ফেলা হয়েছে, প্রশাসন ভেঙে পড়েছে। আপনার যেটা হয়েছে ছাত্র জনতার সম্মিলিত যে আপনার বিপ্লব, এইটা কিন্তু কোনো নিছক একটা আন্দোলন ছিল না, নিছক একটা গণ অভ্যুত্থানও কিন্তু এটা না, এটা একটা গণ বিপ্লব। পৃথিবীর যেসব দেশে গণবিপ্লব সাধিত হয় সেই সব দেশে কিন্তু গণবিপ্লবের পরে আরও ম্যাসাকার হয় এবং আরও বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়। সেখানে রাজনৈতিক নেতৃত্বের বিচক্ষণতার মধ্য দিয়ে বা সরকারে যারা থাকেন তাদের কঠোর পরিশ্রম এবং দৃঢ়তার মধ্য দিয়ে কিন্তু সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানো হয়। শ্রীলঙ্কায় হয়েছে, আফগানিস্তানে হয়েছে, বা অন্যান্য দেশেও কিন্তু বিপ্লবোত্তর পরিস্থিতি এইভাবেই নিয়ন্ত্রণ করা হয়। এখন আমরা মনে করছি এটা 90-এর মতো গণ অভ্যুত্থান, কিংবা আমরা মনে করছি 2001 সালের মতো নির্বাচনের আগে 3 মাসের মানে তত্ত্বাবধায়ক সরকারের সময়কালে যা ঘটছে এখানেও তাই ঘটবে। এখন তো পুরো দেশটাই তো তছনছ হয়ে গেছে, প্রশাসনিকভাবে তো কেউ এখন সচল না। আপনার যারা আজকে প্রশাসনে আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে আছে, এদেরকে দিয়েই তো শেখ হাসিনা আপনার গুলি চালিয়েছে ছাত্র জনতার উপরে। নির্মম, নিষ্ঠুর, নির্দয় আচরণ করা হয়েছে। হেলিকপ্টারে করে গুলি করে 4 বছরের শিশু থেকে 72 বছরের বৃদ্ধা পর্যন্ত হত্যা করা হয়েছে, এদেরকে দিয়েই তো। আজকে পুলিশের মধ্যে আমি কথা বলেছি, আমার নিজের এলাকা হালুয়াঘাট, ধোবাউড়া, আমি সেখানে আমরা রীতিমতো পুলিশকে পাহারা দিয়েছি, রাতে থানা পাহারা দিয়েছি, থানা যাতে কেউ আক্রমণ না করতে পারে। পুলিশকে সাথে নিয়ে আমরা বাজারে বের হয়েছি যাতে তাদের ভয় কাটে।
এগুলো তো আমরা করেছি, এগুলো দেখবেন না, এগুলো তো আমরা করেছি। তো এখন আমরা কেন এগুলো করি? আজকে পুলিশের মধ্যে আমরা তাদের কথা বলেছি, তাদের মধ্যে অনুশোচনা আসছে। কেন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্মকর্তারা কেন আমার সন্তানের উপরে গুলি চালাতে নির্দেশ দিল? কেন আমাকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হলো? কেন আমাকে দিয়ে এই ক্ষমতা লিপ্সু সরকার, আওয়ামী লীগ সরকার আমাকে দিয়ে কেন জনগণের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া দিল? এটার কিন্তু তাদের মধ্যে একটা অনুশোচনা বোধ আছে। তারা এখনো সেই ট্রমা থেকে কিন্তু বের হয়ে আসতে পারছে না। আপনি জানেন যে পুলিশের গুলিতে পুলিশের সন্তান মারা গেছে এই আন্দোলনে, এরকমও তো আছে। তো এখন সেই সব কারণে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে একটা মানে কি বলা যায় এটাকে, একটা নির্লিপ্ততা ছিল, অসহায়ত্ব ছিল, এখনো আছে। তারা এখনো ভয় পায় জনগণ বোধহয় তাদের উপর আক্রমণ করবে। কিন্তু পুলিশ ছাড়া কোনো রাষ্ট্র চলতে পারে না, পারবে না। ওই 5ই আগস্টের রাতেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন যে পুলিশের উপর আক্রমণ বন্ধ করার জন্য, পুলিশকে সেভ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যে কারণে আমরা থানাগুলো পাহারা দিয়েছি। অনেক জায়গায় পেরেছি, অনেক জায়গায় পারি নাই। এত ক্ষোভ ছিল পুলিশের উপরে। এই পুলিশকে দিয়ে তো মিথ্যা মামলা করা হয়েছে। এই পুলিশকে দিয়ে যে একটা রিক্সাওয়ালাকে ডেকে নিয়ে 10,000 টাকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই পুলিশকে দিয়ে তো আপনার যত অনাচার অবিচার করানো হয়েছে। মানুষ তো ক্ষুব্ধ ছিল। এখন এখান থেকে পুলিশকে যদি আপনার তার জায়গায় নিয়ে আসতে হয়, এটা আমূল একটা সংস্কার দরকার। শুধু এক ব্যক্তিকে এক জায়গা থেকে আরেক জায়গায় দিলেই সংস্কার কিন্তু হবে না। বা আমাদের টোটাল রাজনৈতিক যে সিস্টেম বা আমাদের প্রশাসনিক যে সিস্টেম, এটার মধ্যে পরিবর্তন আনতে হবে। জি হুজুর মার্কার যে প্রশাসন, সে প্রশাসন থাকলে রাষ্ট্র কখনো এগোবে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে এই যে 5ই আগস্টের যে ক্ষমতার যে পরিবর্তন, পট পরিবর্তন হলো, এটা শুধু ক্ষমতার হাত বদল নয়, এটাকে রাষ্ট্র এবং রাজনীতির পরিবর্তন হিসাবে আমাদেরকে দেখতে হবে। আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে, রাজনীতিবিদদের, প্রশাসনিকভাবে যারা আছে তাদের, এমনকি জনগণেরও। তাহলেই কিন্তু আমরা এই গণবিপ্লবের যে চেতনা, এটাকে আমরা ধারণ করতে পারবো। এই গণবিপ্লবের চেতনা মাত্র 1 মাসেই ঘটেছে গণবিপ্লব, তা কিন্তু নয়। 15 বছরে ধাক্কা খেতে 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 আমরা কিন্তু এই পর্যন্ত এসেছি। তো আজকে সেই চেতনাকে যদি আমাকে ধারণ করতে হয়, তাহলে আমার রাজনীতি এবং আমার রাষ্ট্রকে পরিবর্তনের দিকে নিতে হবে। এই জন্য রাষ্ট্র মেরামতের কথা বলা হচ্ছে, এই জন্য সংস্কারের কথা বলা হচ্ছে। এখন এটা বিশাল সংস্কার, এই বিশাল সংস্কার আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানে খুব শ্রদ্ধার সাথে শ্রদ্ধা রেখে বলবো যে তারা সবাই বিচক্ষণ। তাদেরকে বলবো অতি দ্রুত অতি প্রয়োজনীয় সংস্কারগুলো করে আমাদের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দিকে যেতে হবে। বাংলাদেশের মানুষ কিন্তু গণতন্ত্র প্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ কিন্তু রাজনীতি প্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ কিন্তু নির্বাচন প্রিয় মানুষ। যখন দীর্ঘ সময় আপনি নির্বাচন, গণতন্ত্র এগুলি থেকে আপনি দূরে রাখবেন, জনগণ যখন দেখবে যে মানে সময় ক্ষেপণ করা হচ্ছে, এই জনগণকে কন্ট্রোল করা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। আপনি নিশ্চয়ই 1-11 সরকারের কথা মনে আছে। এই 1-11 সরকার যখন ক্ষমতায় আসলো, তখন প্রেস বলেন, মিডিয়া বলেন, জনগণের মধ্যে বলেন, একটা সাপোর্ট তারা পেয়েছিল। এই লগি বৈঠার, আওয়ামী লীগের লগি বৈঠার আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু আপনার মানে এই 1-11 সরকার এসেছিল। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু যখন তারা ওই জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ না করে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন, -2 মাইনাসের রাজনীতি করতে গেল, আপনার যখন বিরাজনীতিকরণ করতে গেল, তখনই কিন্তু জনগণ আপনার তাদের থেকে সমর্থন প্রত্যাহার করে নিল, ক্ষেপে উঠল। তো সেই কারণে আমাদেরকে ওইসব অভিজ্ঞতায় মাথায় রাখতে হবে। হ্যাঁ, একটা মানে একটা গণবিপ্লবের পরে সংস্কারটা আনতে হবে, আমরাও চাই, কিন্তু সেটা যৌক্তিক সময়ের মধ্যে। আপনি বলতে পারেন যৌক্তিক সময়টা একটা মানে আপেক্ষিক একটা কথা, বিষয়। যৌক্তিক সময়টা কয়দিন, সেটা জাতির সামনে খোলাসা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, কিন্তু রোড ম্যাপ কিন্তু এখনো দেয়নি। একটা অনির্বাচিত এরকম বিপ্লবী সরকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, তাদের যদি একটা রোড ম্যাপ না থাকে, তাহলে জনগণ তো বুঝবে না তাদের কাজটা কি। এই জন্যই আমরা বারবার সেই দিকে যাচ্ছি। আজকে আমরা নানান রকম জিনিস দেখতে পাচ্ছি।
এই যে আমি একটু আগে বললাম, প্রথমে বললাম যে এই যে হাজার হাজার ছাত্র তরুণের রক্তের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে, এটাকে ধরে রাখতে হবে। এই জাতীয় ঐক্যকে বিনষ্ট করার জন্য এখন কিন্তু কেউ কেউ উঠে পড়ে লেগেছে, এবং দুর্ভাগ্যজনক হলে সত্য যে এখানে বহিঃশক্তির কিন্তু এখানে হস্তক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে জাতীয় ঐক্য যদি বিনষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমরা এই জাতীয় মানে এই যে বিপ্লবের যে চেতনা, এটাকে কিন্তু ধরে রাখতে পারবো না। প্রিন্স ভাই, আমি আপনার কাছে আবার আসবো। একটু তাজ রহমান, যেটি সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলছিলেন যে রাষ্ট্র এবং রাজনীতিতেও তো পরিবর্তন দরকার, বা সেখানে আপনার কি মনে হয় যে এই গত কয়েকদিনের যে কর্মসূচি বা যে পদক্ষেপ, সেই পরিবর্তনের জন্য আমরা প্রস্তুত কিনা? দেখেন, ইমরান ভাই একটু সঠিক বলেছেন, রাজনীতি আমরা কিন্তু একটা ডিভাইডেড নেশন, হাজারো মতের মধ্যে আছি আমরা। আপনাকে একটা কথা যদি বলি, আজকে টেলিভিশনে বসে নিউজ দেখছিলাম, আশুলিয়াতে একটা গার্মেন্টসের সামনে শ্রমিকরা আন্দোলন করছিল, 4 বছর আগে গার্মেন্টসটা বন্ধ হয়ে গেছে। 4 বছর আগে গার্মেন্টস বন্ধ হয়েছে, সেই গার্মেন্টসের সামনে আজকে গিয়ে শ্রমিকরা তাদের বকেয়া পাওনার জন্য মিছিল করছে। 4 বছর আগে এরা কোথায় ছিল? এই অন্তর্বর্তীকালীন সরকার তো আসছে 1 মাস। নাম্বার 1 কোয়েশ্চন, ঢাকা সিটিকে আপনি এখন কি নাম, ঢাকা সিটি দিবেন নাকি দাবির নগর হিসেবে নাম দিবেন? দাবির সিটি দিবেন। প্রতিদিন একটা সংগঠনের দাবি দাওয়া নিয়ে রাস্তা বন্ধ করে, আজকে রাজধানীর শিল্পাঞ্চল তেজগাঁওতে 7 রাস্তার মোড়ে 6 ঘন্টা অবরোধ করে রেখেছে 6 দফা দাবিতে কারিগরি ছাত্র আন্দোলনের নেতা। আস্থা ঢাকা শহর ভার্চুয়ালি বলেন আর রিয়েলিটি বলেন, টোটালি কলাপস, পুরা কলাপস। ট্রাফিক সিস্টেম, পুলিশ নাই, দেখান নাই। মানে অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন, উনি খবর পেয়েছেন কিনা তাও জানি না, উনি কি পুলিশকে ফোন করেছেন তাও জানি না আমরা। মানে মানুষ যে দুর্ভোগ। আমার এক বন্ধু আমার বাসায় আসার কথা ছিল, বনানী থেকে গুলশানে আসছে উনি 1.5 ঘন্টা। আমি ওনার জন্য অপেক্ষা আছি, কী ঘটনা? এই অবস্থা। এটা সংস্কার। পুলিশগুলো যেটা ইমরান ভাই বললেন যে দলীয়করণ করেছে, আমি আমার ফার্স্ট সেগমেন্টে বলেছিলাম যে দলীয়করণ করেছে। এখন যদি এই দলীয়করণ করে বাদ দিতে হয়, তাহলে প্যারালালগুলো আনিয়ে তো জাতিকে বাঁচাতে হবে, এখন তো সমাজকে বাঁচাতে হবে আমাদের। সেই কাজটা অন্তর্বর্তীকালীন সরকারের করা উচিত ইমিডিয়েটলি। রিক্রুটমেন্ট প্রসেসে ইমিডিয়েটলি যাওয়া উচিত। ওর রিজার্ভ ফোর্স, এনি বাহিনী যেখান থেকে আছে, এনি সিটিকে তো আপনি রক্ষা করতে হবে, দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। থানা বিএনপির নেতারা কতদিন পাহারা দিয়ে রক্ষা করবে? পারবে? আইন শৃঙ্খলা বাহিনী, পৃথিবীর অনেক দেশে গণ অভ্যুত্থান হয়েছে, একটা ব্যতিক্রম বাংলাদেশে, সেখানে পুলিশ আত্মগোপনে চলে গেছে। গণ অভ্যুত্থানে দলীয় নেতারা, মন্ত্রীরা আত্মগোপনে চলে যায়। বাপরে, আমাদের এমন একটা দেশ করে রেখেছিলেন সাবেক সরকাররা, আওয়ামী লীগের সমস্ত পুলিশ দলীয় প্রধান হয়ে আত্মগোপনে চলে গেছে। মানুষের খুব, ছাত্রদের খুব, সাধারণ জনতার খুব পুলিশের উপরে কেন? ধরে ধরে হারুন নিয়ে যাকে কি তাকে পিটাইছে। টাকার মেশিন 4টা বসেছে, এখানে টাকা দেয়া, নাইলে তুই অমুক দলের বিএনপির সাপোর্টার, জাতীয় পার্টির সাপোর্টার, জামাতের সাপোর্টার, তোর মামলা দিব। বেনজির যা বলছে তা হয়েছে। বিপ্লবের অডাসিটি দেখে, কথাবার্তা দেখে আমার কাছে তখন মনে হইতো, আপনার টকশোতেই বলেছি, সাহসের নৌকা বাকি আল্লাহ অনেকে বলেছে যাবা আমরা যা গেলে কেউ দেখা হবে, অনেক বন্ধুরা এখানে আছে, তাদের সাথে দেখা হবে। এই বিপ্লবের কথার স্টাইল দেখে মনে হয়েছে, ইভেন দো এই সরকারের আন্দোলনের সময় বিপ্লবের কথা শুনে। আমি একটা টেলিভিশন টকশোতে, আই থিঙ্ক সময় টিভিতে, আইজিপির নিউজ ছাপানোর কারণে পত্রিকাগুলোর বিরুদ্ধে পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন মনির, এসবির মনির। উনি বললেন যে রিপোর্ট নাকি দেখে শুনে আরও চিন্তা করে রিপোর্ট করতে হবে মিডিয়াকে। পৃথিবীর কোনো দেশে পুলিশ বাহিনী মিডিয়াকে এরকম কোনো স্টেটমেন্ট দিতে পারে? একজন ব্যক্তি যদি চুরি করে থাকে, দুর্নীতি করে থাকে, একটা বাহিনী পুরো দায়িত্ব কেন নেবে? কেন সেই প্রশাসনের অ্যাসোসিয়েশনের সভাপতি বক্তব্য দিবে? আমার সাথে ছিলেন আরও 2 জন গেস্ট, মাসুদ কামাল ভাই আর সুভাষ সিংহ। আমি বলেছিলাম যে এদের কি কাজ এটা সূত্র দেখার? সূত্র একমাত্র আদালত যদি চায় আপনাদের কাছে যে আপনারা কী রিপোর্ট করেছেন, কোথা থেকে, ওইখানে দিতে বাধ্য, কোনো পুলিশকে দিতে বাধ্য না। ডোনাল্ড ট্রাম্পের সিএনএনের প্রতিনিধি হোয়াইট হাউসের অ্যাফিলিয়েশন কার্ড বাতিল করে ফেলছিল এক্সিকিউটিভ অর্ডারে। 24 ঘন্টার ভিতরে সুপ্রিম কোর্ট তাকে ফিরিয়ে দিয়েছে, বিকজ অফ আমেরিকার কনস্টিটিউশনে ফার্স্ট অ্যামেন্ডমেন্টে ফ্রি অফ প্রেস, ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ রিলিজিয়াস, এটা প্রথম অ্যামেন্ডমেন্টে আছে আমেরিকায়, আমাদের সংবিধানেও আছে। আপনি এখন সাংবাদিক, আপনি রিপোর্ট করছেন, আপনাদের ধরে নিয়ে ডেকে পুলিশে, এটা সংস্কার করতে হবে। এইগুলা যদি আমরা না করি, হারুন, বিপ্লব, মনির, হাবিব, তাহলে আরও পুলিশ অফিসার আগামী দিনে এটা হবে। আমরা টকশোতে আজকে যেরকম বলছি, এটার জন্য সারা জীবন বলে যেতে পারি। আপনিও বলতে পারেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যদি যায়, তাহলে প্রিন্স ভাই যেন এরকম বলে, আমরা এই চেয়ারে বসে যেন বলতে পারি যে এই পুলিশ অফিসার এটা করছে। এই তেলবাজি, সালামবাজি পুলিশ অফিসারদের বন্ধ করে দিতে হবে, যে প্রমোশন শুধু
দলীয় নেতাকে সালাম দিলে মন্ত্রীরে দিলে হবে না, দলীয় নেতার বাইরে ইনস্টিটিউশনাল, যেমন আমি আপনাকে ইউকের একটা কথা উদাহরণ দিয়ে ফ্লোর দিচ্ছি আপনাকে। ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন অথরিটি যারা আছে, এখানে আপনি কমপ্লেন দিবেন পুলিশের বিরুদ্ধে, এখানে তারা সিলেক্ট করবে কে এখানে প্রমোশন পাবে না পাবে, সরকার ওখান থেকে পিক করে যারা নামগুলো দিবে ওখান থেকে পিক করে নিয়ে যাবে। আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের উচিত হবে এই প্রশাসনিক প্রমোশনগুলা, রিক্রুটগুলা, এগুলো ইন্ডিপেন্ডেন্ট বডির আন্ডারে করে নিয়ে যাওয়া, এটাতে সব দল সমর্থন দিবে। জুডিশিয়ালে এটা করতে হবে। ক্যাডারের জন্য নির্বাচন, ভালো ভালো ক্যাডাররা বঙ্গবন্ধুর নামে বই লিখবে, শেখ হাসিনার নামে বই লিখবে, তার দেখবেন প্রমোশন হয়ে আর 37 জনের গিয়ে আইন সচিব হয়ে যাবে। এই কালচারটা বন্ধ করার জন্য এই সবচেয়ে ইম্পর্টেন্ট যে জুডিশিয়াল, প্রশাসনিক, ক্যাডার, ইলেকশন কমিশন, এই রিফর্মটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টে করতে হবে। এই টাইম যদি লাগে তাদের এই টাইমের মধ্যে তারা করতে হবে। সমস্ত বাংলাদেশের মানুষ সেটা চাচ্ছে এবং করে দিবে। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে 500টা সংগঠনের উপরে বেশি দাবি দেওয়া নিয়ে হাজির। এখন এই দাবি দেওয়া 500টার মধ্যে 50টা করা তো সম্ভব না এদের পক্ষে। এগুলো সব দাবি দেওয়া লিখিত দেও, জাতির সংস্কার যেগুলো প্রয়োজন, জুডিশিয়াল রিফর্ম, প্রশাসনিক রিফর্ম, ইলেকশন কমিশন রিফর্ম এবং আপনার ক্যাডার ভিত্তিক রিক্রুট এবং প্রমোশন রিফর্মের 5টা প্যারামাউন্ট এটা করতে হবে। আর বাকিগুলো আস্তে আস্তে সময় নিয়ে। একটু তাজ রহমান, আমি আপনার কাছে আবার আসবো। তৌহিদ হোসেন খান, আপনি যেটি বলছিলেন যে অর্থনৈতিক খাতের সংস্কারের যে প্রক্রিয়া শুরু হয়েছে, প্রিন্স ভাই একটি বিষয় উল্লেখ করেছেন যে দেশি বিদেশি ষড়যন্ত্র বা বৈদেশিক যে একটি চাপ, ঝুঁকি, সেখানে আমাদের এই অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়বে কিনা বা বাংলাদেশের অর্থনীতি সেখানে কোনো ঝুঁকির মধ্যে পড়ে কিনা? দেখেন, এখন ভূ রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশ না, সারা পৃথিবীর জন্যই সত্যি, এবং খুবই, এটা আগেও ছিল না, এটা বড় যে নতুন করে জন্ম হয়েছে, কিন্তু এটা অনেক প্রকট হয়েছে। কারণ আগে একটা বড় লম্বা সময় ধরে, বিশেষত আমরা যেটা বলি যে কোল্ড ওয়ারের পরে আপনার একটা একরৈখিক এক ধরনের ভূ রাজনৈতিক পরিস্থিতি ছিল, এইটা তো এখন আর নাই। তো এখন ফলে সেই দিক থেকে বিভিন্নভাবে আছে। আপনার এই গণ অভ্যুত্থানের আগেও ভূ রাজনৈতিক পরিস্থিতি বাস্তবতার ভিতরে ছিল, এখনও বাস্তবতার ভিতরে আছে। এখন সার্বিকভাবে সবসময়ই ভূ রাজনৈতিক পরিস্থিতির আমাদের সার্বিক যেই সংস্কার, সেইটার উপরে তো একটা প্রভাব থাকবেই, এটার সময়, এটার পরিস্থিতি এবং সেইটা। এবং সেই ভূ রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আমি মনে করি যে ব্যালেন্স করেই যে কোনো সরকারকে বাংলাদেশে থাকতে হবে। কারণ বাংলাদেশের পরিস্থিতি, আমি নাম এত রাগঢাক করে বলার কিছু নাই। এখন বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, তাতে এটা খুবই স্বাভাবিক। আমি মনে করি না যে আমাদের জীবনে বা দর্শকরা যারা দেখছেন, যে বয়সেরই হন না কেন, তাদের জীবনে আর কোনো দিন এরকম দেখে যেতে পারেন যেখানে বাংলাদেশে ভারতের প্রভাব নাই। এটা থাকবে, কারণ আমাদের বর্ডারটা এমনভাবে আছে, ভারত এত বড় একটা রাষ্ট্র, এটা খুবই স্বাভাবিক। এবং সারা পৃথিবীতে যতগুলো আপনি দেশ দেখবেন, আপনি তাদের দেখবেন যে এটা তাদের জন্য এটা পসিবল। যারা আপনার মেক্সিকোর জন্য ইউএসের পলিসি সবসময় ইম্পর্টেন্ট ছিল। আপনি যদি একই রকমভাবে চায়নার ওখানে যান, তাহলে চায়না খুবই ইম্পর্টেন্ট হবে সাউথ ইস্ট এশিয়ার জন্য। তো এইগুলা তো খুবই বড় সত্য, এটার ভিতরে তো কোনো নেই। আফ্রিকাতেও আপনার তাদের যেই কলোনিয়াল হিস্ট্রি, সেই কলোনিয়াল হিস্ট্রির সাথে তাদের এটা কিন্তু সম্পর্কিত আছে। তো এবং সেইখানকার যে একটি দেশের সাথে আরেকটি দেশের সম্পর্ক, তাদের ওখানকার যেই জাতিগত যেই ডাইনামিক্স, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। বাংলাদেশের জন্য এটা বাস্তব হবে। এবং ভারত আমাদের জন্য দ্বিতীয় বৃহত্তম ট্রেড পার্টনার, সুতরাং তার এখানে আমার অনেক ধরনের পণ্য আমার আছে, বেশি আমরা আমদানি করি, এটা সত্যি। কিন্তু সেই আমদানি তো আমাদের দেশের ভিতরে বিভিন্ন কনজামশনের জন্য ইম্পর্টেন্ট হয়, আমার প্রোডাকশনের জন্য ইম্পর্টেন্ট হয়। সুতরাং এগুলো বাস্তবতা। সার্বিকভাবে আমি মনে করি যে যদি একটা সুস্থ ভূরাজনৈতিক আমি বিন্যাস দেখি, তাহলে ভারতের জন্য একটা সবল অর্থনীতির বাংলাদেশ ইম্পর্টেন্ট হবে। কারণ হলো যে আপনি দেখেন, যেই দেশের পাশের দেশ যদি খুবই খারাপ অবস্থার ভিতরে থাকে, সেখানে যদি একটা অস্থিরতার ভিতরে থাকে, সেখানে যদি অর্থনৈতিকভাবে একটা অসন্তোষের ভিতরে থাকে, সেই অসন্তোষ অবশ্যই জনমানুষের সামাজিক এবং অন্যান্য আচরণের ভিতরে থাকবে, এবং সেইটার প্রভাব আপনার যে কোনো বর্ডারকে ভেদ করে তার দেশের ভিতরে যাবে। সুতরাং আমি মনে করি যে কেউ যদি সুস্থ মাথায় একটা রাজনৈতিক পরিস্থিতির ভিতরে চিন্তা করে, সে তার প্রতিবেশীর ভালো দিকগুলোকে
অবশ্যই সাথে দেখতে চাই। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর একটি মন্তব্য আপনি দেখেছেন, যে আপনি যে বক্তব্য যেটি বললেন যে তার সাথে সেটি যায় কিনা, সামঞ্জস্যপূর্ণ কিনা, তিনি আমি ঠিক স্পষ্ট না তিনি হয়তো মানে কি কেন হঠাৎ করে এটা বলছেন। ফলে কিন্তু একটা বিষয় সত্যি যে ভারতের এটা কিছুটা তাদের রাজনৈতিক বিবেচনা আছে, কারণ সেটা শুধুমাত্র একেবারে রাজনীতিবিদদের বিষয় আমি বলবো তা না। তাদের মিডিয়া, তাদের জনমানুষের চোখে যেভাবে এই পরিবর্তনকে তারা দেখেছেন সেটা আপনি দেখেছেন। দেখেন, এটা অনেক ক্ষেত্রে এটার আমি মনে করি যে তথ্য উপাত্তের সাথে এটা সম্পর্কিত। আমি ধরেন 90-এর দশকে বা 2000-এর দশকে আমরা যখন অনেক পাকিস্তানের সাথে আমরা আলোচনা করেছি, তখন আমরা দেখেছি যে 1971 সালে কি হয়েছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ভিতরে, যার মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছে, এটা তাদের ধারণা নাই। মানে আমাদের স্বাধীনতার প্রায় 40 বছর পরেও তারা এটা স্পষ্ট না যে আসলে বাংলাদেশে কি ধরনের নির্মম অত্যাচার, গণহত্যা পাকিস্তানিরা করেছেন। তো আমি মনে করি যে এটা তথ্য উপাত্তের একটা প্রবাহের ব্যাপার, এবং এখন সেই তথ্য উপাত্ত এবং সেই ট্রান্সপারেন্সির জায়গা আছে। কূটনৈতিক তৎপরতা নিঃসন্দেহে এটা কার্যকরভাবে এটা চালাতে হবে। সুতরাং আমি মনে করি যে ভারতের জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ হবে এবং বাংলাদেশের জন্য ভারত গুরুত্বপূর্ণ হবে। সুতরাং সেই দিক থেকে আমাদের যেই দেশের ভিতরের যেই প্রক্রিয়া, যেটা আমরা বলছেন যে ওই যে মব কালচারের কথা আসছে, এখন আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আসছেন, এই বিষয়গুলো যত দ্রুত আমরা কার্যকরভাবে সমাধান করতে পারবো। এই যে এখন একটা তো গত 1 মাস ধরে একটা টালমাটাল পরিস্থিতি যাচ্ছে, এটা তো বাস্তবতা। এই সরকারকে সেটা করতে হচ্ছে বলেই আমরা যেটা বলছি যে সংস্কার কবে শুরু করবেন, কবে এটা হবে, কেন হচ্ছে না। এই টালমাটাল পরিস্থিতি তাদের এই সংস্কার কার্যক্রম শুরু করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করছে। সুতরাং সেইটা আমি মনে করি যে এই পরিস্থিতি যত দ্রুত উন্নতি হবে, আমি মনে করি যে এই ভূরাজনৈতিক পরিস্থিতি হ্যান্ডেল করাটাও তত সহজ হবে। কারণ এটা একটা শক্ত অবস্থানের ভিতরে থাকবে, তাদের দেশের জনগণের ভেতরেও এটা একটা আস্থার ভিতরে থাকবে। তখন তার রাজনৈতিক ক্ষমতার ভিতরে যেই থাকুন না কেন, তিনি যদি একটা মিথ্যাচার করেন, তিনি যদি একটা প্রতিবাদ করেন, দেশের ভিতর থেকে আবার একটা প্রতিবাদ আসবে, না এটা জনগণের হবে কেন। কারণ মূল কনফিউশনটা ভারতের কি বাংলাদেশের সাথে, যে আসলে এই গণ অভ্যুত্থান বাংলাদেশের একটা বিশাল অংশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন কিনা। এখন আমরা বাংলাদেশে বসে এটা অনুভব করছি যে এই পরিবর্তন অনুভব করে কিনা, তাদেরকে এই অনুভব করানোর ক্ষেত্রে আমি মনে করি যে এই পরিস্থিতি, আমার দেশের ভেতর পরিস্থিতি হ্যান্ডেল করাটা ইম্পর্টেন্ট হবে দ্রুত, এবং একই সাথে কূটনৈতিক তৎপরতা এবং অন্যান্য, শুধুমাত্র সরকার টু সরকার না, পিপুলস টু পিপুলস কানেক্টিভিটি আমরা বলি একটা, সেই পিপুলস টু পিপুলস কানেক্টিভিটির ভিতরে, এবং তার ভিতরে এই আমাদের অন্য রাজনৈতিক দল থেকে শুরু করে আমরা যারা নাগরিক সমাজের আছি, আমি মনে করি আমাদেরও একটা দায়িত্ব এটা থাকবে, এবং সার্বিকভাবে এই কাজটা আমাদের সামনে এগিয়ে নিতে হবে। আমরা আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়াল বক্তৃতায়, বিশেষ করে সাতক্ষীরার কলারোয়ায়, তিনি বলেছেন যে গণতান্ত্রিক যে সংগ্রাম আপনাদের চলছিল, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার ক্ষেত্রে, সেটি চলমান থাকবে। তার গতি প্রকৃতি বা প্রক্রিয়া কি হবে? দেখুন, উনি যথার্থই বলেছেন। আমাদের যে মূল আকাঙ্ক্ষা ছিল যে একটা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, জনগণের ভোটে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা, সেটা তো এখনও আমরা অর্জন করি নাই। আমাদের এই আন্দোলনের প্রাথমিক একটা বিজয় অর্জিত হয়েছে, পরিপূর্ণ বিজয় অর্জিত হয়নি। পরিপূর্ণ বিজয় অর্জন করতে গেলে আমাদের অনেক দূর হাঁটতে হবে, যেতে হবে, এবং সেই পরিপূর্ণ বিজয় অর্জন হচ্ছে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। সেটার জন্য সংগ্রাম তো থাকবেই। এই যে আমি কথা বলছি, এটাও আমার সংগ্রামের অংশ। আমরা কাজ করছি, এটাও আমাদের সংগ্রামের অংশ। সংগ্রাম বলতেই আপনারা যদি মনে করেন, কেউ যদি মনে করে হরতাল, অবরোধ, মিছিল, মিটিং, পদযাত্রা, গণ অনশন, গণ অবস্থান, তা কিন্তু নয়। আমার লেখনীর মাধ্যমে আমি সংগ্রাম করতে পারি। উনি এই যে তহিদ ভাই যে বললেন, এটাও কিন্তু একটি সংগ্রামের অংশ। ওনার আমার বক্তব্য সংগ্রামের অংশ, ওনার বক্তব্য সংগ্রামের অংশ। তো আজকে এই সংগ্রামটা আমাদের অব্যাহত থাকবে, এটা বাস্তবতা। আজকে আমরা দুঃখজনক হলেও সত্য, আমি আবারও এটা বলছি যে আমাদের যে জাতীয় ঐক্যটা প্রতিষ্ঠিত হয়েছিল, সেই জাতীয় ঐক্যকে বিনষ্ট করার জন্য আমাদের কিছু কিছু তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা হওয়া উচিত নয়। এটা ধরেন বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্য দিয়ে একটা প্রশ্নবিদ্ধ করে ফেলা হচ্ছে সব কিছুকে, এবং জনগণ কিন্তু হতাশ হবে। এই এত রক্তপাতের পরেও
এত বিপ্লবের মধ্য দিয়ে একটা বিজয়ের প্রাথমিক ধাপ আমরা অর্জন করার পরেও যদি জনগণ হতাশ হয়, তাহলে কিন্তু জনগণকে আপনি আর কিন্তু জাগিয়ে তুলতে পারবেন না। এই দেশকে গড়ে তোলার ক্ষেত্রে জনগণকে এখন জাগিয়ে তুলতে হবে, জনগণকে আগিয়ে নিয়ে আসতে হবে, জনগণকে ক্ষমতায়িত করতে হবে, এবং তাহলেই কিন্তু আমরা একটা শক্তিশালী জাতি রাষ্ট্র গঠন করতে পারবো। এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যথার্থই বলেছেন, এই সংগ্রাম আমাদের অব্যাহত ছিল, আছে, থাকবে, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থাকবে। এখন আমি আবারও বলছি যে আমাদের রোড ম্যাপ একটা প্রয়োজন, কোন সময় কি হবে, কতটুকু সংস্কার এরা করবে, এবং কোন সময় আমরা নির্বাচন করব। এখন আমরা নির্বাচনের কথা বললে কেউ কেউ বলে যে রক্তের দাগ শুকায় নাই, লাশের গন্ধ এখনও পাওয়া যাচ্ছে, এখন কেউ কেউ নির্বাচনের কথা বলছে। তো নির্বাচনের দাবিতেই তো আমাদের এই আন্দোলনটা ছিল। মূল তো অনির্বাচিত সরকার থাকার কারণেই তো জনগণের বা ছাত্র সমাজের দাবি আদায় করা সম্ভব হয়নি। তো সেখানে তো থাকবেই সেটা, বরঞ্চ মানে এই প্রক্রিয়াকে দীর্ঘ থেকে দীর্ঘায়িত করার মধ্য দিয়ে বা যারা করতে চায় তারা কি অর্জন করতে চায় বা কার পারপাস সার্ভ করতে চায়, সেটাই কিন্তু জাতির এখন প্রশ্ন। এখন আমরা দেখতে পাচ্ছি অনেক রকম বক্তব্য আসছে, কোনো দল, কোনো ব্যক্তি বিভিন্ন বক্তব্য দিয়ে বলা হচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন যে মানে রাষ্ট্র সংস্কারের যে কতগুলো বিষয় তিনি সামনে নিয়ে এসছেন। এখন কেউ কেউ বলছেন যে কাউকে খুশি করার জন্য আমরা নাকি এই কথাগুলো বলছি। অনেকের কাছে মনে হচ্ছে এগুলো কিন্তু মনে হচ্ছে নতুন, এটা কিন্তু নতুন নয়। আপনাদের নিশ্চয় মনে আছে 2016 সালে আমাদের জাতীয় কাউন্সিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা উত্থাপন করেছিলেন। 2018 সালে যে আমরা ইস্তেহার দিয়েছিলাম নির্বাচনের আগে, তখনও কিন্তু এগুলো ছিল। 2022 সালে আমাদের নেতা তারেক রহমান তিনি যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা দিয়েছিলেন, সেখানেও কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এক ব্যক্তি পরপর দুইবার রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধান হতে পারবে না, সরকার এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়ন করা, এবং একটা অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করা, এবং একটা রেইনবো নেশন তৈরি করা, এগুলো কিন্তু সেই রূপরেখার মধ্যে আছে। এখন এটা কারো কাছে নতুন মনে হয়, নতুন মনে হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এটা আমাদের নতুন বক্তব্য নয়, এটা আমাদের অনেক পুরনোই বক্তব্য। আর কেউ বলেন যে আমরা নাকি বিএনপি নাকি আপনি কি অন্যের মাথায় নুন রেখে বড়ই খেতে ভালোবাসে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, অনেক দিন তো পাখা দিয়ে নৌকাকে বাতাস করেছেন, এবার জনগণের কাতারে আসুন। বিএনপি কারো মাথার নুন রেখে বড়ই খেতে চায় না। বিএনপি নিজের পায়ে দাঁড়াতে চায়, জনগণের শক্তিতে দাঁড়াতে চায়। বিএনপির রাজনীতি জনগণকে কেন্দ্র করেই, আমরা কারো আঁচল ধরে আমরা রাজনীতি করি নাই। বিএনপি জনগণের ছায়াতলে রাজনীতি করছে। আজকে এসব কথা আমরা বলতে বাধ্য হচ্ছি, কারণ আজকে যখন দেখছি জাতীয় ঐক্যকে বিনষ্ট করার জন্য বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। আজকে চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে আমরাও অবশ্যই আছি। আজকে চাঁদাবাজ দখলবাজির বিরুদ্ধে আমরা কি অবস্থান নিচ্ছি না? আজকে বিএনপির নাম ব্যবহার করে, বিএনপির নেতাকর্মীও নয়, নাম ব্যবহার করে এসব করা হচ্ছে। যেখানেই আমরা খবর পাচ্ছি তাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনগত ব্যবস্থা। এই বাংলাদেশের রাজনীতিতে প্রথম যে কোনো রাজনৈতিক দল তার কর্মীর বিরুদ্ধে মামলা করছে, পুলিশের হাতে তুলে দিচ্ছে। এটা থেকে আমাদের সেই কমিটমেন্টের প্রতিফলন হচ্ছে না। হাতে সময় নেই, আলোচনা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এটু তাজ রহমান। আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি, যেটি ভূ রাজনৈতিক যে চ্যালেঞ্জ সেটি মোকাবেলার ক্ষেত্রে বা বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো শঙ্কা জাগায় কিনা, যেটি এখানে তৌহিদ ভাই কথা বলেছেন, এটা কারেক্টলি উনি বলেছেন। বাংলাদেশ তো অস্থির ছিল 5 তারিখ থেকেই, আগে থেকেই 15 বছর থেকে অস্থিরতা ছিল, মানুষের চাপা অস্থির মনে খুব ছিল, পারে নাই, কিন্তু ওপেন হয়ে গেছে 5 অগাস্টের পরে। অভ্যুত্থানের মাধ্যমে সরকার প্রধান পালিয়ে আরেক দেশে গিয়েছেন। 3 দিন এই দেশে কোনো রাষ্ট্র সরকার ক্ষমতায় ছিল না 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। কেউ কোনো থানা নাই, পুলিশ নাই, কে কার বাড়িতে কী হচ্ছে। তারপরে এই দেশটা যেভাবে আছে, আল্লাহর কাছে শুকরিয়া। ইন্ডিয়ার সিচুয়েশনও কিন্তু ভালো না, ইন্টারনাল সিচুয়েশন ইজ ভেরি ব্যাড। মণিপুরে যা হচ্ছে বা হলো, ইন্ডিয়ান ফ্ল্যাগ নামাইয়া তাদের 7 সিস্টার ফ্ল্যাগ উঠাচ্ছে ছাত্ররা। টোটাল আমাদের এই ইন্ডিয়া বাংলাদেশ সাবকন্টিনেন্টে তো এখন খুব ভলাটাইল সিচুয়েশন। একটা নিউজে দেখলাম ইন্ডিয়ার ভিতরে 60 কিলোমিটার চায়না দে হ্যাভ অকুপাইড একটা
টেরিটরি, তাদের ডিসপিউটেড টেরিটরি ইন্ডিয়ার সাথে। আপনি যাই হোক, ইন্ডিয়ার সাথে কিন্তু আপনার 5th লার্জেস্ট, দুনিয়াতে যতগুলো বর্ডার আছে ইন্ডিয়ার সাথে আমাদের 5th লার্জেস্ট বর্ডার। এত বেশি চতুর্দিকে ইন্ডিয়া আমাদের একটা বড় শক্তি, বড় দেশ। আওয়ামী লীগ সরকার যেটা করেছে, একটা অঙ্গরাজ্যের মতো তাদেরকে দাবি বানিয়ে রেখেছিল। এটার থেকে তাদের সরিয়ে আসতে একটু ইন্ডিয়ার হয়তো সময় লাগবে, কিন্তু একটা দেশের সাথে সম্পর্ক কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির সাথে না। এটা সম্পর্কটা হওয়া উচিত সেই দেশের সাথে, এবং রাজনৈতিক পট পরিবর্তনই হোক, তাদের পলিসিটা সেইভাবে মানুষের সাথে সম্পর্ক হোক। আপনি ইন্ডিয়ার অ্যাভয়েড করার সুযোগ নাই। আর ইন্ডিয়ার আবার সমতার ভিত্তিতে যদি বন্ধুত্ব না হয়, আপনি কত বড় শক্তিশালী এটা দিক বন্ধুত্ব হয় না, বন্ধুত্ব হয় সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। আপনার দেশের একটা রাষ্ট্র পলিসি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার হওয়া উচিত। ইন্ডিয়ার সেই জায়গাটা কিন্তু দীর্ঘদিন থেকে মিসিং ছিল। আমাদের মনে হয় আমাদের ইন্টারিম গভর্নমেন্ট খুব ভালো করে জানেন, যিনি পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্বতে আছেন উনি কিন্তু ভালো লোক, এক্সপার্ট লোক। আমি মনে করি ইন্ডিয়ার সাথে তাদেরকে বুঝিয়ে দেওয়া হতে আমাদের এই দায়িত্বগুলো আমাদের মানুষ চাচ্ছে, মানুষের মনের মধ্যে থেকে যেগুলো এটা করতে হবে, কিন্তু ওভার কোনো কিছু যদি ইন্ডিয়া চায় সেটা। তাজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নিয়ে আলোচনা শেষ করতে চাই। তৌফিকুল ইসলাম খান, একদম শেষ দিকে চলে এসেছি। অগ্রাধিকারটা কি দেওয়া উচিত এই সরকারের এই মুহূর্তে? না, আমি মনে করি যে প্রথম বিষয়টি খুবই পরিষ্কার। আমার দেশের এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিকভাবে আমি মনে করি যে প্রশাসন এবং রাষ্ট্রীয় কাঠামোকে পুনর্গঠনের কাজটা প্রথম করা হচ্ছে, এটা করতে হবে, এটাতে কোনো সন্দেহ নাই। দ্বিতীয়টা, আমি মনে করি যে খুবই টার্গেটেডভাবে অর্থনৈতিক সংস্কারগুলোকে সামনের দিকে আনা উচিত, কারণ এটাতে মোটামুটি এক ধরনের কনসেনসাস আছে, যেমন ব্যাংকের কাঠামো লাগবে এবং এটা দলমত নির্বিশেষে আছে। এটা আমি মনে করি না যে খুব বেশি হবে। আর তৃতীয় হলো, আমি মনে করি যে সার্বিকভাবে যেটা এসছে সেটা হলো সার্বিক একটা সংস্কারের রূপরেখা কাঠামো একটা দরকার হবে। সেখানে কনসেনসাস বিল্ডিংয়ের ব্যাপার আছে, একটা ঐক্যমত্যের ভিত্তিতে যেন হয়। এবং পরিশেষে যেটা বলতে হয়, একটা পথ নির্দেশিকা একই সাথে আসতে হবে, কারণ কিভাবে আমরা এই সংস্কারগুলো বাস্তবায়ন করব এবং পরবর্তীতে আমাদের যে গণতান্ত্রিক যে প্রক্রিয়া আছে নির্বাচনের মাধ্যমে, সেটা কীভাবে আসবে। ফলে এই 3 ধাপে আমি দেখি যে এটা হবে। 3টি ধাপ যে একটা শেষ হলে আরেকটা হবে আমি তা বলছি না, কিন্তু নিঃসন্দেহে এই 3টি জায়গাকে আমি দেখছি যে একত্রিতেই তাদেরকে দেখতে হবে। তৌফিকুল ইসলাম খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আলোচনা শেষ করবো। সৈয়দ ইমরান সালে প্রিন্স এবং এটু তাজুর রহমান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রেখে লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।